কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু আমি বলবো, মনের ইচ্ছা শক্তি যদি শীর্ষে থাকে আর পকেট আর শরীর যদি সাথ দেয়, তাহলে কোনো তীর্থই একবার না, বারবার করা যায়। তেমনি মনের এক ইচ্ছার সাথ নিয়ে বেরিয়ে পড়েছিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আজ আমি যাত্রা করব লালগোলা থেকে ছেড়ে আসা ডাউন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জারে এবং রওনা দিব তিলোত্তমার পথে। সবাইকে সুপ্রভাত। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে। এখান থেকে যাব হচ্ছে ডায়মন্ড হারবার। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, গঙ্গাসাগর যাওয়া যায় হচ্ছে তিনভাবে। এক, শিয়ালদা থেকে ট্রেনে নামখানা দিয়ে ওখান থেকে লঞ্চে করে হচ্ছে আপনার বেনুবন ঘাট দিয়ে ওখান থেকে কপিলমুনির আশ্রম। দুই, শিয়ালদা থেকে ট্রেনে কাকদ্বীপ থেকে আবার সেই লঞ্চে লট নাম্বার 8 দিয়ে ঘাট পার হয়ে আবার আপনার সেই টোটো হোক অটো হোক দিয়ে কপিলমুনির আশ্রম। আর 3 নম্বর হচ্ছে শিয়ালদা থেকে ট্রেনে ডায়মন্ড হারবার দিয়ে হচ্ছে ক্রুজে করে সে কচুবেড়িয়া ঘাট। তো আজ আমরা যাব সেই ক্রুজেই। চলুন স্টেশনের ভিতর যাওয়া যাক। টিকিট কাটা কমপ্লিট আর আমাদের ট্রেন দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনেই হবে যাত্রা। ঠিক রাইট টাইমে 6:24 ট্রেন আমাদের ছাড়লো শিয়ালদা থেকে। ওই 1 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। টোটাল 60 কিলোমিটার রাস্তা। আমরা ওই 8:05 দিকে পৌঁছাবো। সারা রাতের অসম্পূর্ণ ঘুমটা কিছুটা কমপ্লিট করে উঠতেই দেখি আমরা আমাদের প্রথম গন্তব্যে এসে হাজির। অবশেষে এসে পৌঁছালাম ডায়মন্ড হারবার স্টেশন। এবার এখান থেকে আমাদেরকে যেতে হবে জেটি ঘাটে। চলুন দেখি কিভাবে যাওয়া যায়। আচ্ছা ভাই, জেটি ঘাট যাবে তো? কত ভাড়া? 7 টাকা। 7 টাকা, ঠিক আছে চলো। স্টেশন থেকে বেরিয়ে বাইরে প্রচুর টোটো অ্যাভেলেবেল। ভাড়া হচ্ছে মাত্র 7 টাকা। এখান থেকে অনায়াসে আপনারা যাওয়া করতে পারবেন। চলে এসেছি ডায়মন্ড হারবারের ক্রুজ ছাড়া জেটির কাছে। স্টেশন থেকে মাত্র 5 মিনিটের পথ। আপনারা যদি ভাবেন হেঁটে আসবেন তো সেটাও অসম্ভবের কিছু নেই। এই যে আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে। 9টার সময় বোর্ডিং টাইম। 9টা থেকে আস্তে আস্তে সবাইকে ভিতরে ঢোকানো হবে আর 9:30টার সময় ক্রুজ এখান থেকে ছেড়ে যাবে। বাইরে আমাদের টিকিট গেটের মুখে চেক হলো। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ক্রুজের দিকে। হচ্ছে বহু প্রতীক্ষিত সেই ক্রুজ। আমার যাত্রা শুরু হবে আজকে এখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমি যাত্রা করব এবং এর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আগে এই ক্রুজটা চলতো কিন্তু কলকাতা থেকে, এখন সেটা ওখান থেকে ক্যান্সেল হয়ে বর্তমানে ডায়মন্ড হারবার থেকে চলছে। আর আমার এই ক্রুজ সফরে আমি টিকিট কিভাবে কেটেছি এবং আমার ভাড়া কত পড়েছে সব ভিডিও শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব।
হ্যাঁ পাওয়া যায়, এটা মানে সেটা জিনিসপত্র রেখে টেকে hours from the departure time. Depends upon weather condition and if there are some technical issues. ঘড়িতে তখন ঠিক 9:30 বেজে কিছু টাইম হয়েছে। আমাদের ক্রুজ রওনা দিল গঙ্গাসাগরের উদ্দেশ্যে। জানালার ধারে দু চোখ মিলে তাকিয়ে সাক্ষী হতে থাকলাম জীবনের প্রথম ক্রুজ যাত্রার। উইন্ডো সিটের পাশাপাশি আমার সামনের লেগ প্লেসটা ছিল যথেষ্টই আরামদায়ক। এছাড়াও ভেতরে বিক্রি হওয়া চা নিয়ে সেরে নিয়েছিলাম সকালের টিফিন পর্বটা। প্রয়োজনে স্বল্প মূল্যের বিনিময়ে ওই টিফিন কিনে আপনারা সকালের প্রাতরাশটা এখানেই সেরে ফেলতে পারেন। চলুন এবার আপনাদের বলে দিই এই ক্রুজের ভেতরের ব্যবস্থাপনাটা কিরকম। 155টি আসন বিশিষ্ট এই ক্রুজে দুটি ভাগ আছে। একদম সামনেটা হলো প্রিমিয়াম ক্লাস এবং যথারীতি পেছনেরটা হলো ইকোনমি ক্লাস। সুরক্ষার নিরিখে পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেটের পাশাপাশি আছে পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের ব্যবস্থা ও 3টি আলাদা ওয়াশরুম। আসনগুলো যথারীতি বাঁদিকে 4টে এবং ডান দিকে 3টি করে সাজানো। আসনের ঠিক ওপর ভাগে আছে পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট, এছাড়াও আছে চার্জিং সকেটের ব্যবস্থা। এছাড়াও কেবিনের সামনে আছে দুখানা বড় বড় এলইডি স্ক্রিন। এখন আছি আমি এই ক্রুজের বাথরুমের ভেতর। টোটাল 3খানা বাথরুম আছে। প্যাসেজ খুব ছোট আর নিচে দেখানোর মতো এখন পরিস্থিতি নেই, তাই আমি আর দেখালাম না। তবে এই ক্রুজের অন্যতম আকর্ষণ হলো ক্রুজের আপার ডেক, যেখানে বসে নদীর ঠান্ডা হাওয়া আর মিষ্টি রোদকে গায়ে মেখে কিছুটা সময় আপনি কাটিয়ে দিতে পারেন। চলে এসেছি একদম ক্যাপ্টেনের হাউসে। চলুন স্যারের সাথে একবার কথা বলে নিই। আচ্ছা, এখন আমরা কোথায় আছি বলুন দেখি একবার। দেখুন আমাদের ক্যাপ্টেন সাহেব তার কাজ করে চলেছে। এনার হাতেই সবকিছু। স্যার নমস্কার। আপনি স্যার এটা প্রথম থেকেই কি চালাচ্ছেন? ও 2 বছর হলো। এর আগে তাহলে কোথায় ছিলেন? এর আগে আমি থেকে 95 থেকে কাজ করছি গুজরাটে কাজ করছি, বোম্বে, তারপর গোয়া, কান্ডালা, নলক্ষী, ওখা, পোরবন্দর, এইসব জায়গায় কাজ করে করে আজ এখানে এসে পৌঁছেছি। তার মানে প্রায় অনেক জায়গায় আপনার প্রায় সবই করা আছে। হ্যাঁ, বোম্বে জিএমপিটি, তারপর ইন্দ্রাডক, তারপর পিএনপি জেটি, তারপর রেউডন্ডা, তারপরে ধানু, জাফরাবাদ, পিপোয়া, এইসব জায়গায় আমি কাজ করেছি। অবশ্যই এখন এখানে তারপরে কালুয়া পান্ডুয়ে কাজ করতাম। আচ্ছা স্যার, এটা যে আমরা যাচ্ছি এটা আপনি দিক নির্ণয়টা কিভাবে করছেন? মানে কম্পাসের মাধ্যমে কি? আমার জিপিআর চলছে। হ্যাঁ, আমার জিপিআর চলছে। তারপর রাডার আছে। রাডার আছে। দেখুন কোথায় বসে আছি আমি। এটা রাঙা পালা বয়।
রাঙাপাড়া বয়া এই জায়গাটার নাম। আর পাশে আমার পাইলট স্যার। এবার সামনে আসছে নিশ্চিন্তপুর। কিছুটা বুঝতে পারছি না স্যার। তারপরে আসবে মারাতলা, তারপর আছে গোড়ামারা হাইল্যান্ড, তারপর সাগর। মানে এখন 3-4টে স্পট, তারপর আসবে গঙ্গাসাগর। সৌভাগ্য আমার স্যারের পাশে বসে। চলুন এবার জেনে নিই এই ক্রুজে সফর করা কিছু যাত্রীর অভিজ্ঞতার কথা। আচ্ছা, ভাইয়ের কিরকম এক্সপিরিয়েন্স, ভাইকে জিজ্ঞেস করি। ভাই তোমার কিরকম লাগে? হ্যাঁ, দারুণ লাগলো, খুব সুন্দর ঘুরলাম, সুন্দর আসছি, মানে এরকম কোনো অভিজ্ঞতা প্রথমে ছিল না, এরকম ফার্স্ট টাইম এখানে আসছি, তো ফার্স্ট টাইম হিসাবে তো খুবই দারুণ লাগছে। এরকম ভাবে একটা ক্রুজে সফর করছি, এক জায়গায় যাচ্ছি যেটা আমাদের মানে হিন্দুদের একটা পবিত্র স্থান যেখানে বলতে পারো, হয়তো কদিন পরেই এখানে আরো বেশি ভিড় হবে, তো আমরা একটু আগেই চলে এসেছি যাতে ভিড়টা এড়ানো যায় আর কি। আর চারিদিকে নদীর মাঝখান দিয়ে যাওয়া একটা বিশাল আনন্দের ব্যাপার, চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি। পরিচয় হলো, ইনিও একজন ইউটিউবার, অবশ্যই আমি তো রিকমেন্ড করবো, খুব ভালো ইউটিউবার, আপনারা যদি পারেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একে। আর খুবই ভালো কথাবার্তা, খুবই ভালো ব্যবহার। আমরা এখানে এসে প্রায় একসাথে অনেকক্ষণ টাইম ঘুরলাম, খুব ভালো লাগলো। আর হয়তো উনি আমাদের সাথে পরেও ঘুরবেন, পরে আবার দেখা হবে, আবার একসাথে কথা হবে এনার সাথে। এটাই প্রথম, ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম এসেছি গো, ফার্স্ট টাইম, এটা প্রথমবার, ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর বন্ধুদেরকে বলবে আসার জন্য এই ক্রুজে। অবশ্যই খুব দারুণ একটা অভিজ্ঞতা হবে যদি এইভাবে তোমরা আসো। সব নৌকা হয়ে গেছে, বাট ক্রুজ করা একটা ব্যাপার আছে, আমাদের মধ্যে ক্রুজিং নিয়ে একটা এক্সপিরিয়েন্স থাকাও দরকার, কারণ আমরা সচরাচর বাইরে ক্রুজিং এর কোনো অভিজ্ঞতা আমাদের নর্মালি হয় না, বা আমরা কোথাও যাই না। তো এটা শর্টের মধ্যে একটা ক্রুজিং যদি করার অভিজ্ঞতা নিতে চাও তো এইভাবে আসতেই পারো। ডিটেলস তো দাদা দিয়েই দেবে যে কোথা দিয়ে কিভাবে আসবে, তা এটা আসতে পারে। এটা এখন মোটামুটি অ্যাফোর্ডেবল, বাঙালিদের পক্ষে এটা অ্যাফোর্ডেবল একটা ক্রুজিং এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ঠিক আছে, ভাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আর এক কাকুর সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, কাকিমা বলবে, কাকিমা বলো, আগে কাকু বলুক কাকুর কিরকম লাগলো, কাকুর এক্সপিরিয়েন্সটা একবার জানি। হ্যাঁ বলুন, লাগলো কিরকম আপনার? এই জার্নিটা কেমন লাগলো? এই জার্নিটা তো ভালোই, এমন মানে এরকম ধরনের ভেসেলে তো বোধহয় এখানে কলকাতার বুকে খুব কমই আছে, যেটা মানে খুব কম সময়ে এখান থেকে ডায়মন্ড হারবার থেকে সাগরে পৌঁছানো যাচ্ছে। আর ভাড়াটা কি ঠিক আছে? ভাড়াটা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ এটা হচ্ছে এদের বিজনেসের ব্যাপার, তো সুতরাং এদের সারা বছর চলে না, এটা বলছে এই সিজনের সময় বেশি। এখন বোধহয় শুক্র শনি রবি, এরপরে হয়তো এই জানুয়ারি থেকে বোধহয় পুরো সপ্তাহে প্রতিদিনই চলবে। তবে ভাড়াটা এদের আজকে না, এটা বোধহয় 2020-তে শুরু হয়েছিল, তখনও বোধহয় এর বোধহয় দুটো ক্লাস ছিল, নিচে উপরে প্রিমিয়াম আর নিচে ইকোনমি ক্লাস। তখন বোধহয় একটু ভাড়াটা বোধহয় একটু রিজনেবল ছিল, এখন তো ভাড়া মোটামুটি সবারই বোধহয় সমানই করে দিয়েছে। হ্যাঁ আপনি তাহলে এখানে কি না। থাকবেন তোমার বন্ধু বান্ধবকে আসার জন্য? হ্যাঁ, মোটামুটি কলকাতা থেকে যদি কেউ আসতে চায় এরকম ব্যাপার, হ্যাঁ বলবো। একদিনে ঘোরার জন্য? একদিনে ঘোরার জন্য খারাপ না, কেন টাইমিংটা খুব ভালো না, 11:30 পৌঁছালে আপনি ওখান থেকে বললেন 1 ঘন্টায় যদি কপিলমুনির আশ্রম ঘুরে আবার ওখান থেকে ঘুরে টুরে 4:30-র মধ্যে ইজিলি চিন্তা করা যেতে পারে, অন্য কোনো জায়গায় যদি না যায়, তাই না? ঠিক আছে, কি বলছেন? খুব ভালো লাগছে এটা করে যেতে, আর খুব মানে আরামসে যাচ্ছি। আবার আসাও কি? আসাতেও এটাই মানে বুক করেছি, খুব কম সময়ের মধ্যে খুব ভালোভাবে যাওয়া যাচ্ছে, মানে গিয়ে আবার আসা যাবে, এটাও ভালো। আর আবার খুব পরবর্তীতে আসার ইচ্ছা? আসার ইচ্ছা তো থাকবে, এত আরামসে গেলে আবার পরে আসার ইচ্ছা থাকবে। খুব ভালো ব্যবস্থা। প্রায় 2 ঘন্টা সময় সেদিন যে কিভাবে কেটে গেছিল তার হিসাব আজও মেলাতে পারেনি। এই 2 ঘন্টার সফরে কত কিছুই না অভিজ্ঞতা হয়েছিল সেদিন। দেখেছিলাম ছোট বড় অজস্র জাহাজ, সবকে পেছনে ফেলে আমাদের ক্রুজ ছুটেছিল তার উদ্দেশ্যে কচুবেড়িয়া ঘাটের দিকে। যেখানে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড। দেখুন, যোগাযোগ ব্যবস্থা কিছু নাই, তাও এখানে এখন অব্দি মানুষ বসবাস করে।
চারিদিকের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে 2 ঘন্টা সময় যে কিভাবে কেটে গেছিল। হঠাৎই দেখি ক্রুজ ঠিকটা সঠিক সময় আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে। অবশেষে 2 ঘন্টার জার্নি শেষ করে নামলাম কচুবেড়িয়া ঘাটে। এই যে ভিড় দেখছেন, আর পিছনে যে ভেসেলটা দাঁড়িয়ে আছে সেটা করে আপনারা যদি কাকদ্বীপ থেকে আসেন লট নাম্বার 8 থেকে, তো এটা করেই যাওয়া আসা করবেন। সে একই ঘাটে একই জায়গায় আপনাদের আসতে হবে। এটি থেকে বেরিয়ে ঠিক ডান দিকে গেলেই আপনারা দেখতে পাবেন ছোট বড় অনেক খাবারের দোকান। সেখানে আপনারা সকালের টিফিনটা করেই নিতে পারেন। ক্রুজ থেকে নামার পর সামনের রাস্তা দিয়ে এগিয়ে আসুন এবং পরপর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এগুলো এখান থেকে আপনাদেরকে রিজার্ভ করতে হবে। এখান থেকে আপনারা রিজার্ভ করে ওই 700 থেকে 800 টাকা নেবে, আপনারা যাবেন। এছাড়া সামনে আছে অটো, বাস স্ট্যান্ড, ওখান থেকে বাসও যায়। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে বাসও ছাড়ে, আর এই যে অটোতেও আপনারা যেতে পারেন। বাস ভাড়া হচ্ছে 40 টাকা, অটো ভাড়া হচ্ছে 50 টাকা। বাসের সময় একটু বেশি লাগবে, অটোতে সময় একটু কম লাগবে। অবশেষে 50 টাকার বিনিময়ে শেয়ারে একটি ম্যাজিক গাড়ি নিয়ে আমরা রওনা দিই সাগরের পথে। কচুবেড়িয়া থেকে সাগরের দূরত্ব 30 কিলোমিটার হলেও এই যাত্রা ছিল খুবই আরামদায়ক, কারণ রাস্তা ছিল ঝাঁ চকচকে ও মসৃণ। গঙ্গাসাগর মানে কিন্তু শুধু কপিলমুনির আশ্রমই নয়, গঙ্গাসাগর মানে এই পুরো যাত্রাপথটাকে অনুভব করা আর উপভোগ করা। কচুবেড়িয়া থেকে ম্যাজিক গাড়ি করে প্রায় 50 মিনিট গাড়িতে করে এসে এবার নামলাম বাস স্ট্যান্ডে। এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে সামনে আপনাদেরকে যেতে হবে। আপনারা টোটো করেও যেতে পারেন মন্দির, হেঁটেও যেতে পারেন মন্দির। দেখছেন এই যে প্রচুর মানুষজন আসছে। চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। এই রাস্তা দিয়ে সোজা আপনারা আসলেন বাস স্ট্যান্ড থেকে। যাওয়ার টোটাল 5টা রাস্তা আছে, এটা হচ্ছে 2 নম্বর যাওয়ার রাস্তা। এটা দিয়ে মন্দির খুব কাছে, এবং ভারত সেবা আশ্রমও হচ্ছে এইদিকে। এই হচ্ছে সেই ভারত সেবাশ্রম আশ্রম। আপনারা এখানে এসে থাকতে পারেন, তবে আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন। অবশেষে পা রাখলাম কপিলমুনির আশ্রম। বলে না, ঠাকুর তো সহজে দেখা দেয় না। অনেক কষ্ট, অনেক রাস্তা পারাপার করার পর শেষমেশ এসে পৌঁছালাম বাবার দরবারে। চলুন বাবাকে দর্শন করি। যদিও বা আদিকালের সেই কপিলমুনির আশ্রম অনেক আগেই সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে, পরবর্তীতে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়ে থাকে। মন্দিরে প্রবেশ করার পর দেখতে পাই নানান দেবদেবীর মূর্তি। এছাড়াও আছে ঋষি কপিলমুনি, যার বাঁ দিকে আছে রাজা সাগর এবং ডান দিকে আছে মা গঙ্গা। মন্দিরের ঠিক সামনে আছে পুজোর ডালা নেওয়ার দুখানা ডালা আর্কেড লেখা আছে। গেট নাম্বার 1, গেট নাম্বার 2। এখান থেকে ডালা কিনে আপনারা ওখানে গিয়ে পুজো দিতে পারেন। গঙ্গাসাগর তো আসলেন, এবার কথা হচ্ছে এখানে এসে থাকবেন কোথায়। থাকার জন্য এখানে ভারত সেবাশ্রম সংঘ আছে, আরও কিছু নানা আশ্রম আছে। হোটেলের তো অভাব নেই, রাস্তার ধার দিয়েই বাস স্ট্যান্ড থেকে প্রায় হোটেল শুরু। খাওয়ার হোটেল, থাকার হোটেল সব অ্যাভেলেবেল। আর আমাদের সরকার থেকে প্রতি বছর থাকার কিছু অস্থায়ী তাঁবু করে, কারণ যে পরিমাণ লোক ওখানে আসে থাকতে তো দিতে হবে তাদেরকে। তো থাকার জায়গা, বাথরুম
সবকিছুই সরকার থেকে করে, তো থাকার সেরকম অসুবিধা কিন্তু হবে না। মেলা প্রস্তুতি কিন্তু পুরোপুরি তুঙ্গে। দেখছেন সব অস্থায়ী থাকার জায়গা করা হচ্ছে, কারণ যে পরিমাণে লোক এখানে আসে তো থাকার জায়গার খুব অভাব, তাই চারিদিকে এরকম অস্থায়ী সব তাঁবু করা হবে। এখানেই এসে সব যারা হোটেল কি আশ্রম পাবে না তারা এসে সব এখানেই থাকবে। কিছু ভালো হোটেল এবং আশ্রমের নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তো কিছুদিন বাকি, আপনারা আসার আগে কিন্তু অবশ্যই কল করে আসবেন, দেখবেন ফাঁকা আছে কিনা। না আসলেও এখানে আশা করছি থাকার কোনো অসুবিধা হবে না, কারণ প্রচুর থাকার জায়গা করা হয় সরকার থেকে, নিশ্চিন্তে আপনারা আসতে পারেন। দেখুন এখন আমরা নামছি সেই পুণ্যস্থান মানুষ যেখানে আসে করতে, সেই জায়গায়। দেখছেন স্নান করার জায়গায় কিন্তু পুরো খুঁটি পুঁততে মানুষ যাতে বেশি দূর যেতে না পারে সব রকম ব্যবস্থা এখানে করা হচ্ছে। আজ এখানে এই কটা লোক, আর কয়েকদিন পর এখানে পা ফেলার জায়গা থাকবে না, খালি মানুষ আর মানুষ থাকবে। মেলার প্রস্তুতি প্রায় কিন্তু শেষের মুখে, মানুষ কিন্তু চারিদিক থেকে প্রায় আসতে শুরু করেছে। আর এই জায়গাতে আর কিছুদিন পর কোন মানুষ দাঁড়ানোর জায়গা থাকবে না, আস্তে আস্তে লোকজন চারিদিক থেকে আসতে শুরু করেছে। অনেকে এখনই স্নান করে চলে যাচ্ছে। মেলা শুরু হচ্ছে 7 তারিখ থেকে, আর পূর্ণ স্নান হবে হচ্ছে 14 আর 15 তারিখ, 10 কি 12 দিনের অপেক্ষা। এই সেই জায়গা যেখানে মা গঙ্গা এসে সাগরে মিলেছে। সারি সারি দিয়ে রাখা আছে দেখছেন, এগুলো কিন্তু সব হোগলা পাতা। এগুলো এখানে যে অস্থায়ী ঘরগুলো করা হচ্ছে, এগুলোর মাথায় ছাউনি হিসাবে এগুলোকে ব্যবহার করা হবে, সাইডেও দেওয়া হবে। চারিদিকে দেখুন। আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে, এখানে যখন আসবেন আপনারা পর্যাপ্ত পরিমাণে ক্যাশ কিন্তু সাথে আনবেন, কারণ এইটুকুর মধ্যে কোনো এটিএম কিন্তু নেই। এখান থেকে আপনাকে এসে অটো হয় রিজার্ভ করে, আর না হয় টোটো রিজার্ভ করে যেতে হবে টাকা তোলার জন্য, তাই ক্যাশ কিন্তু সঙ্গে রাখবেন। আর হোটেলে যে আইডি প্রুফটা আপনারা দিবেন, পারলে সেটারও একটা জেরক্স কপি, একটা হোক দুখানা হোক জেরক্স কপি কিন্তু করে আনবেন অবশ্যই। তাই আর দেরি করে লাভ নেই, এদিকে কিন্তু সব রেডি, জাস্ট তাড়াতাড়ি বেরিয়ে চলে আসুন আর এসে দেখে যান গঙ্গাসাগর মেলা। পুজো তো দেওয়া হলো, কিন্তু এবার পেট পুজো তো করতে হবে। মন্দিরের আশেপাশে অনেক হোটেল আছে খাওয়ার, যেখানে নর্মাল সবজি ভাত আপনারা পেয়ে যাবেন খুব কম দাম, 50 টাকায় সবজি ভাত। আর মন্দিরের ঠিক পাশেই আছে ফুড কোর্ট, ওখানে আমি খাচ্ছি, ওখানে সবজি ভাত পড়লো 60 টাকা, আর তার সাথে আমি ডিম নিলাম, পড়লো 80 টাকা টোটাল। খাবার ভালো, ভাত ডাল পাঁপড় শসা ফুলকপির তরকারি আর ডিম, আর ভাত ডাল যা লাগবে পরে আপনাকে দিবে। খাবার ভালো, এখানে খেতে পারেন। তো এই ছিল মেলা নিয়ে আপনাদের কাছে জাস্ট একটা ইনফরমেশন পৌঁছে দেওয়া, যাতে আপনাদের এসে কোনো অসুবিধা না হয়। এবং এখানে আসার পর আপনারা একদিন থাকুন, এবং এখানে টোটো আছে, টোটো করে সাইট সিন করুন। টোটাল 7টা কি 8টা স্পট ওরা ঘুরে দেখায়। কিছু মন্দির আছে, লাইট হাউস আছে একটা, ওই 140 টাকা করে পার হেড নেয়, আমি যা কথা বললাম। আর রিজার্ভ করলে মনে হয় 500 কি 600 টাকা মতো নেই। এবার মেলার টাইমে হয়তো একটু বাড়তে পারে, তো সেটা করে আপনারা ঘুরুন। সন্ধ্যেবেলায় মন্দিরে সন্ধ্যা আরতি দেখুন। আমার দেখা হবে না, যেহেতু আমাকে বেরিয়ে যেতে হবে, আমার থাকা হচ্ছে না। নেক্সট বার যখন আসবো তখন দেখবো একদিন থেকে। আপনারা আসুন, থাকুন, পরের দিন আপনারা আবার এখান থেকে রিটার্ন করুন।
একটা বেলা গঙ্গাসাগরে কাটানোর পর আমি রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। লঞ্চ ছাড়ার কিছু সময় আগেই পৌঁছে যাই বেনুগঞ্জ জেটিতে। ফিরতে অবশ্য আমার কোনো অসুবিধাই হয়নি। এই যাত্রাপথের সুবিধা হলো জোয়ার থাক, ভাটা থাক, কুয়াশা থাক, তবুও লঞ্চ সবসময় চলবে। তাই অনেকটা প্রচলিত হয়েছে এই বেনুগঞ্জ থেকে নামখানা যাত্রাপথটি। এছাড়াও আপনার উপরি পাওনা হবে পরন্ত বিকেলের আলোয় শৃগালের দলের জলকেলি। আপনার সঙ্গী কেউ হোক না হোক, এই শৃগালেরা আপনার সঙ্গী হতে সবসময় রাজি। অবশেষে দীর্ঘ প্রায় 1 ঘন্টা লঞ্চ জার্নির পর এসে পৌঁছালাম নামখানা জেটি ঘাটে। এবার এখান থেকে যাব স্টেশন এবং নামখানা শিয়ালদা লোকাল ধরে এগিয়ে যাব শিয়ালদার দিকে। তো এইভাবেই একদিনের গঙ্গাসাগর যাত্রা আমার এখানেই শেষ হলো। এবার মেন কথা হলো যে টিকিট আমি কিভাবে কেটেছিলাম যাওয়ার সময় ক্রুজের, আর কত ভাড়াই না পড়েছিল। তো টিকিটটা আমি কেটেছিলাম অনলাইনে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে কাটতে পারেন। এছাড়াও টিকিট যদি অ্যাভেলেবেল থাকে ফোন করে কিংবা ওখানে গিয়ে অন স্পট টিকিট কাটতে পারেন। ভাড়া পড়েছিল আমার 540 টাকা মতো। তো এই ছিল গঙ্গাসাগর, কিভাবে আসতে হবে, কোথায় থাকবেন, মেলার প্রস্তুতি কত দূর, এই নিয়ে আপনাদেরকে যতটুকু ইনফরমেশন দেওয়ার আমি দিলাম। আপনারা আসুন নিশ্চিন্তে, এসে ঘুরে যান। পুণ্যস্নানের দিন আসুন, পারলে তার আগে আসুন, এসে ঘুরে যান। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা মনে রাখবেন যে মনে যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু কোনো তীর্থই একবার না বারবার। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।